রাজনীতি এমন একটা জিনিস, যে এই রাজনীতিতে এসেছে সে সহজে বের হতে চায় না। রাজনীতিটা কী জিনিস সেটা যদি কেউ একবার বুঝতে পারে তাহলে সে কখনো চাইবে না এই রাজনীতি ছাড়তে। একের পর এক উপরে উঠতেই থাকবে, সে যে কোনো বেআইনি রাস্তায় হোক না কেন। বর্তমানে যে প্রধানমন্ত্রী আসাদ, আর 1.5 মাস পরে দেশের নির্বাচন হবে। এবার নির্বাচন নিয়ে এসে খুবই চিন্তিত আছে, কারণ তার বিরুদ্ধে আছে খালেদ নামের একজন। সে খুবই ভালো একজন ব্যক্তি এবং পুরো দেশের তার নামের কোনো খারাপ রিপোর্ট নেই। তাছাড়া আশেপাশে তার নামটা অনেক। তাছাড়া তার সাথে আছে আন্ডারওয়ার্ল্ডের রকস্টার কিং। এটা নিয়ে এসে খুব ভয়ে আছে। আর এই খবরটি সে গোপন সূত্রে জানতে পেরেছে। আসাদ অনেক চিন্তা ভাবনা করার পর রকস্টার লর্ডের মতোই তীক্ষ্ণ মাইন্ড গেমারকে সে হায়ার করেছে, যার নাম মিস্টার রহস্যময়। কিন্তু আজ পর্যন্ত সে কখনো মিস্টার রহস্যময়কে দেখেনি। নিজের লাইব্রেরি রুমে বসে আছে, তখনই সে মিস্টার রহস্যময়কে ফোন দিল। কিছু সময় বাদে মিস্টার রহস্যময় ফোন রিসিভ করলো। আমি আপনাকে বলেছিলাম যে যখন তখন আমাকে ফোন করবেন না, দরকার হলে আমি নিজেই ফোন করব। দেখ, কাজটা হলো আমার, তাই তোকে বলছি যে আমার মতো কাজ কর। আমার উপর কথা বলে, আমি কিন্তু তার হয়ে কাজটা করে দিতে পারবো না। তাছাড়া আমি লড়বো হলো রকস্টার লর্ডের সাথে, যে কিনা পুরো রকস্টার সিটির শুট দ্য কিং। আমি তোকে এমনি এমনি হায়ার করছি না, পুরো 500 কোটি টাকা পাবে এই জন্য। আর তুই একটু মাইন্ড গেম ভালো পারিস এই জন্য। তাছাড়া কত শত লোক আমার হয়ে রয়েছে তোর ভাবনারও বাইরে। তাহলে তাদের দিয়ে কাজ করাবেন। আচ্ছা, বেশি কথা বলিস না, কবে দেখা করবি এটা বল। কোথায় দেখা করবেন সেটা বলেন। ঠিক আছে, তুই আমার বাসাতে চলে আয়। সেটা আমি পারবো না। আপনি আপনার অফিসে আপ্যায়নের ব্যবস্থা করুন, কিন্তু হ্যাঁ, সেটা কিন্তু রাতের গভীরে হতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোকে আমি চিনব কিভাবে? আমাকে চিনতে হবে না, আমি নিজেই তাকে চিনে নেব। মিস্টার রহস্যময় আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিল। আসাদ ফোন রেখে ভিলেনি হাসি দিল। এবার আমিও দেখব। খালেদ, তুই আমাকে টক্কর দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে কিভাবে নিস? তুই যদি রকস্টার সিটির শ্যাডো দ্য কিং কে নিয়ে রাজনীতিতে মাইন্ড গেম খেলাতে চাস, তাহলে আমিও মিস্টার রহস্যময় কিং দিয়ে তোর সাথে মাইন্ড গেম খেলবো। এবার হবে মজা। খুব তাড়াতাড়ি এমকের অবস্থা আমি ঘায়েল করে দিব। এটা বলে সে হাসতে লাগলো। প্রতিদিনের মতো মাহিম ভার্সিটিতে প্রবেশ করলো। বাইকে রেখে সামনের দিকে হাঁটতে লাগলো। গাছের নিচে তাকিয়ে দেখলো যে ইসরাত ও তার ফ্রেন্ড সার্কেলরা সবাই মিলে দুর্বলদের প্রতি জার্ক দিচ্ছে। মাহিম কিছু একটা ভেবে তাদের দিকে এগিয়ে গেল। এটা তোমরা কি করছো? এটা হলো শিক্ষা কেন্দ্র, এখানে সবাই শিক্ষা অর্জন করতে আসে, আর তুমি এখানে এসে অপকর্ম করছো। এদেরকে ছেড়ে দাও। এই ছেলে, তোমরা যাও। ওরা কোথাও যাবে না। আর তুই স্যারের মতো থাক, বেশি বাড়াবাড়ি করিস না। ভার্সিটি এসেছিস, ক্লাস নিবি, আবার চলে যাবে। আমাদের কথায় নাক গলাতে আসবি না। আমি এই ভার্সিটির একজন শিক্ষক, তাই ছাত্রদের ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার আছে। তোর বেশি ভালো মন্দ বুঝতে হবে না, আর বেশি ভালো মন্দ বুঝতে এলে ওপরের টিকিট কেটে রাখিস। তোমাদের তো বললাম এখান থেকে যেতে, তাও দাঁড়িয়ে আছো কেন? ইসরাতের সামনে দুইজন দাঁড়িয়েছিল। মাহিম তাদেরকে ধমক দিয়ে বলল। মাহিমের ধমকে তারা দুজন চলে গেল। দেখ, এটা কিন্তু তুই ভালো করলি না। তোমাদের সাথে কথা বলার আর কুকুরের সাথে ঘেউ ঘেউ করা একই বিষয়। দেখেছিস সাথে এই নতুন স্যার আমাদের কি বললো? হ্যাঁ, খুব ভালো করেই বুঝতে পেরেছি। এই স্যার আমাদেরকে কুত্তার সাথে তুলনা করলো। তার মানে আমরা কুত্তা? আরে তোমাদের কুত্তাকে বলেছে? তোমরা অনেক ভদ্র ছেলে মেয়ে। এখন আসি, তোমরা ক্লাসে চলে এসো। সেটা তোরে বলে দিতে হবে না। মাহিম এদের সাথে বকবক না করে চলে যায়, আর ইসরাত রেগে ফুঁসতে লাগলো। তারপর আমেরিকার বিখ্যাত 2 কোম্পানি এখন টপে চলছে পুরো বিশ্বের। তাদের মধ্যে একটি হলো রোহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আর অন্যটি হলো মেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। তাদের মধ্যে কখনো দেখা হয়নি, সবসময় ফোনে কথা বলে। হ্যালো, আমাদের কবে দেখা হবে? খুব তাড়াতাড়ি দেখা হবে। আমাদের দুজনের বিজনেস তো খুব উপরে নিয়ে যেতে পেরেছি। সেটা অবশ্য ঠিক বলছিস, কিন্তু কি ভাবতে পারছি
যে আমরা যদি বেআইনিভাবে বিজনেস না করতাম তাহলে কোনোভাবে এত উপরে উঠতে পারতাম না। আমরা আরও উপরে উঠতে পারতাম যদি না আমাদের পথের কাটা ওই রকস্টার লর্ড শ্যাজোডা কিং না থাকতো। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। এছাড়া আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে, ওকে তো কারা মেরেছে আমি জানি। চিন্তা করিস না, একেও খুব তাড়াতাড়ি সরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। এভাবে তারা অনেক সময় কথা বলতে লাগলো। প্রায় 6 বছর তাদের পরিচয়, কিন্তু এখন একে অপরের সঙ্গে দেখা করেনি। মাহিম, আমি কিছুই বুঝতে পারছি না যে তুই কোন ভার্সিটির প্রফেসর হয়ে সেখানে গেলি। রানা আঙ্কেল, আমার মাথায় যেটা চলছে তুমি সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, সেটা তো আমি জানি। সেটা না হলে তুমি কি আবার বাংলাদেশে ফিরে আসতে? তুমি যদি সব কিছু ভুলে যাও তো কি করব, কিন্তু আমি কিছুই ভুলিনি, সব হিসাব নিব। কিন্তু তুমি তো একজন সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ হয়ে বড় বড় মাফিয়াদের সঙ্গে লড়াই করবে কিভাবে? ওদের কাছে যদি লড়াই করার শক্তি থাকে আর আমার কাছে আছে বুদ্ধি। তাছাড়া তুমি চিন্তা করো না আমি কি কি করতে পারি, তুমি শুধু অপেক্ষা করো। তোর সাথে আমি 22টি বছর আছি, তাই চিনতে পারলাম না তোর মাথায় কখন কি ঘোরে, কিছু বুঝি না আমি। হা, বুঝবে আঙ্কেল, বুঝবে। খুব তাড়াতাড়ি আমার উদ্দেশ্য বুঝতে পারবে এবং আমার মাথায় কি চলছে সেটা। এখন তুমি বলো তো, বৃষ্টির কি খবর? সে এখন তোর ফুপির সাথে খুব ভালোই আছেন লন্ডনে। ওর শরীরের অবস্থা কেমন? আগের থেকে অনেক উন্নত হয়েছে। ডাক্তার বলেছে আশা করা যায় আর কিছু সময়ের মাঝে তার শরীর অনেক ভালো হয়ে যাবে, কিন্তু সেই কিছু সময়টা কতটুকু সেটা বলা যাচ্ছে না। দেখতে দেখতে 6টি বছর কেটে গেছে, কিন্তু বৃষ্টি এখনো কোমায় থেকে ফিরে আসলো না। তোর তো শুকরিয়া আদায় করার উচিত যে তোর ভালোবাসার মানুষ এখনো তোর সাথে আছে। আল্লাহ তাকে তোর থেকে কেড়ে নেয়নি। হ্যাঁ আঙ্কেল, হয়তো সে আমার সাথে আছে, কিন্তু আমার সম্পূর্ণ পরিবারকে আল্লাহ আমার থেকে কেড়ে নিয়েছে। কান্না করিস না মাহিম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওইসব ভুলে গিয়ে বর্তমান আর ভবিষ্যতে মন দে। হ্যাঁ আঙ্কেল, সেটাই। আমার বিজনেসটা কতদূর এগোচ্ছে? সে খুব ভালোই, কিন্তু পুরো বিশ্বে তোর বিজনেস 3 নম্বরে উঠে এসেছে। তোর উপরে যারা আছে তারা অনেক পুরনো হবে, তাদের বিষয়ে খোঁজখবর তো পাচ্ছি না আমি। একজনকে হয়তো চিনি, কিন্তু বাকি আরেকজনকে আছে সেটা আমি খুঁজেই পাচ্ছি না। অনেক সময় আছে, এখন খুঁজতে হবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মাহিম আর তার আঙ্কেল দুজনে নিজের বিজনেস সম্পর্কে আলোচনা করতে লাগলো। মাহিম সেই ঘটনার পর দুইজন নিজেকে স্বাভাবিক হতে নিয়েছে, তারপর নিজের প্ল্যান অনুযায়ী বিজনেস শুরু করেছে, আর বিশ্বের টপ 3-তে আছে। কম দামি পোশাক পায়, ছেঁড়া জুতো, চুলগুলো উস্কো খুস্কো। এমন এক ছেলে এসে ঢাকা ভার্সিটির গেটের সামনে দাঁড়ালো। সে অবাক হয়ে হাঁ করে সামনের দিকে তাকিয়ে চারপাশে দেখতে লাগলো। মনে হচ্ছে আজকে তার প্রথম দিন। গেট পার হলে হঠাৎ দারোয়ান এসে সামনে দাঁড়ালো। এই যে ভাই, এটা ভিক্ষা করার জায়গা নয়, এটা হলো পড়াশোনা করার জায়গা। ছেলেটি নিজের চশমা ঠিক করে লোকটির দিকে তাকালো। গায়ের পোশাক দেখে বুঝলো যে লোকটি হয়তো ইউনিভার্সিটির দারোয়ানগুলোর মাঝে একজন। আসলে ভাইয়া, আমি কোনো ভিক্ষুক নই। তাহলে কি? দেখে তো মনে হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে গরিব ভিক্ষুক তুই। আজকাল ঢাকা শহরে যতগুলো ভিক্ষুক আছে তাদের নামে 2-1টা ফ্ল্যাট আছে, আর পোশাক পরে মনে হয় দামি, কিন্তু তুই তো পরে আছিস 2 টাকার ফুটপাথের জামা কাপড়। ভাইয়া, পোশাক দেখে সবাইকে বিচার করা ঠিক নয়। আর আমি এই ভার্সিটিতে নিজের যোগ্যতায় চান্স পেয়েছি। আমি প্রথম বর্ষের একজন স্টুডেন্ট। কি? তুই এই ভার্সিটিতে চান্স পেয়েছিস? তোর মতো ভিক্ষুক এখানে ভর্তি হলো কিভাবে আমি বুঝতে পারছি না। তুই তো এখানে 2 দিন টিকতে পারবি না। জামা কাপড় আর ব্যাগ পিঠ থেকে খুলতে হবে না, কারণ একটু পরেই তোকে ভার্সিটি থেকে বেরিয়ে যেতে হবে। এত কথা না বলে ভাইয়া, আপনি কি আমাকে ভিতরে প্রবেশ করতে দিবেন? না হলে আমি প্রিন্সিপালের কাছে নালিশ করতে বাধ্য হব। ঠিক আছে, যা। ভিতরে গেলেই বুঝতে পারবি যে তোর কতটা মূল্য আছে। এই পৃথিবীতে জ্ঞানের থেকে টাকার মূল্য আজকাল বেশি। জ্ঞান দিয়ে যদি সব কিছু চলতো তাহলে দেশটা আজ অনেক উন্নত হয়ে যেত। অনার্স মাস্টার্স পাশ করা যুবকেরা বেকার থাকতো না। তাই বেশি জ্ঞানের পেছনে না ছুটে টাকার পেছনে ছোট, তাহলে কোনো কাজে দিবে ফকিন্নি। ছেলেটি দারোয়ানের দিকে তাকিয়ে মুচকি হেসে সামনের দিকে এগোতে লাগলো। দারোয়ানটি বুঝতে পারলো না যে ছেলেটি কেন তার কথা শুনে মুচকি হাসি দিল। কিছু কিছু মানুষ আছে অকারণে হাসে, আবার কিছু কিছু মানুষ আছে কিছু কারণে হাসে, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। অনেক ভাবার পরও দারোয়ান বুঝতে পারলো না যে তার কথা শুনে ছেলেটি কেন হাসলো। নিজেই নিজের মাথার উপর বাড়ি দিয়ে নিজে ডিউটিতে চলে গেল দারোয়ান।
প্রত্যেক দিনের মতো গাছের তলায় বসে ইসরাত আর ফ্রেন্ড সার্কেলরা মিলে আড্ডা দিতেছিল। ইসরাত, আজকে তো একটা মুরগিও পাচ্ছি না রে, সবগুলো পুরনো মুরগি। আরে তামিম, পাবো, তুই চিন্তা করিস না। এত বড় ভার্সিটিতে একজন না একজন মুরগি হয়ে আসবেই আমাদের সামনে। আজকে নতুন কিছু করার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, আগে একটা মুরগি পেয়ে নি, তারপর না হয় ভেবে দেখবো। আচ্ছা ঠিক আছে। তারা নিজেদের মাঝে বিভিন্ন রকম কথা বলতে লাগলো। এমন সময় তাদের সামনে দিয়ে সে কম দামি পোশাক পরা ছেলেটি হেঁটে যেতে লাগলো। এমন সময় ইসরাত বলল, কি রে টোকাই, তুই এখানে কেন? তোর জায়গা ভার্সিটিতে না, এই ভার্সিটির বাইরে ওই বস্তিতে। ইসরাত যে কথাটি সেই ছেলেটিকে বলেছে সে বুঝতে পারেনি। সে নিজের মতন হেঁটে চলছে। এই ছেঁড়া জুতোওয়ালা আর চশমা, তোকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না নাকি? এবার ছেলেটিকে দাঁড়িয়ে গেল, চারপাশে তাকিয়ে নিজের চশমা ঠিক করে নিজের পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে হয়তো তাকেই ডাকছে, কারণ নিজের পায়ের জুতাটাই ছেঁড়া, বুড়ো আঙুল বের হয়ে আছে। ছেলেটি পিছনের দিকে তাকিয়ে দেখলো যে গাছতলায় কয়েকজন দাঁড়িয়ে আছে। সে নিজের দিকে ইশারা করে তাদেরকে বোঝাতে চাইলো যে তাকে ডাকছে নাকি। তামিম তাকেই ডাকলো। ছেলেটি নির্বোধের মতন তাদের দিকে এগিয়ে গেল, কিন্তু তার কোনো ধারণা নেই যে তাদের কাছে গেলে তাদের সাথে কি কি হতে পারে। জি ভাইয়া বলুন। তোর যে এতবার ডাকা হয়েছে, তুই কি শুনতে পারছিস না? আসলে আমি বুঝতে পারিনি যে আপনারা আমাকে ডাকছেন, এজন্য সরি। তা প্রথম বর্ষ নাকি তুমি? জি। তোরে দেখে তো মনে হচ্ছে না যে তুই প্রথম বর্ষের। তুই জানিস না কি ভার্সিটি সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়? আসলে আপনারা যে আমার সামনে ছিলেন না, এজন্য সালাম দিতে পারিনি। ইসরাত পরপর ছেলেটির ঘাড়ে 3টা থাপ্পড় মারল। চড় মারার কারণে ছেলেটির চশমা কান থেকে বেরিয়ে আসলো। ছেলেটি আবার চশমা ঠিক করে নিল। আমরা তোর সামনে ছিলাম না সেটা ঠিক আছে, কিন্তু এখন তোর সামনে আছি, তো সালাম দিসনি কেন? আসলে আমি আজকে প্রথম ভার্সিটিতে এসেছি, এজন্যই আমার মাঝে একটু ভয় কাজ করছে। তাই কোথায় কি করব কিছু বুঝতে পারছি না, সব তালগুল পাকিয়ে যাচ্ছে। তোর থেকে আমরা এত কথা শুনতে চাইছি। ইসরাত, তোরে যেটা বলতে বলছে সেটা কর, না হলে এর থেকেও খারাপ হয়ে যাবে। সুমাইয়া বলল, আসসালামু আলাইকুম বড় ভাই ও আপু। হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এটা কি ফকিরনির জামা পরে এসেছিস? রাস্তার পাশের টুকাইও তোর থেকে বেশি দামি পোশাক পরে। আসলে আপু, আমাদের গরিব পরিবার তো, তাই ভালো পোশাকের টাকা হয় না। তাহলে ভার্সিটিতে না এসে যে কোনো এক জায়গায় বসে ভিক্ষা করলেও তো পারিস, দিনে 1000 টাকা ইনকাম করতে পারিস। দেখে তো মন বলছে কোন গ্রামের ক্ষেত থেকে উঠে এসেছিস। তুই জানলি কি করে ঢাকার খবর? তামিম, তুই একটু এই ফকিরকে ঢাকার খবর দিয়ে দে। শোন ফকিরনি, এই ঢাকায় 1 টাকা একটা ফকির হলো একটা বিজনেসম্যান। এখানে সরকারি চাকরিজীবীর মাসিক বেতন না ইনকাম হয়, তার চেয়ে বেশি হয় একটা ফকিরের। তাই তোকে বলছি যে ভার্সিটিতে গিয়ে রাস্তায় ভিক্ষা কর। দেখুন ভাইয়া, একজন ফকিরের ইনকাম হয়তো বেশি হয়, কিন্তু একজন চাকরিওয়ালার সম্মান ততটা সেটা একজন ফকিরের থাকে না। আর যদি তাই হতো তাহলে মেয়ের বাবা সরকারি চাকরিওয়ালা ছেলে না খুঁজে একজন ফকিরের সাথে তার বিয়ে দিয়ে দিত। আমাদের মুখের উপর এত কথা বলিস, তোর সাহস তো কম না? প্রথম দিনে সে বিয়াদবি করছিস, আবার এখন মুখে মুখে তর্ক করছিস। এতগুলো চর খেলি, তাও তোর শিক্ষা হয়নি? মনে হচ্ছে আবার চর দিতে হবে। প্রথমত আমাদেরকে দেখা পেলে ম্যাডাম বলবি, দেখা হলে সালাম দিবি, আর মুখে তর্ক করলে কি যে শাস্তি দিব সেটা তুই নিজেই ভাবতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমার সব মনে থাকবে। এখন আমাকে যেতে দিন, আমার নতুন ক্লাস শুরু করে সেখানে ক্লাস করতে হবে। আজ তো তোর ক্লাস করা হচ্ছে না, কারণ তুই যে আজ ইসরাতের সামনে পড়ে গেছিস। আরে আমার সামনে যে একবার পড়ে তাকে তো আমি জার্ক না দিয়ে ছাড়ি না। এই জার্গো জিনিসটা কি? আরে ইসরাত, দেখ এই ফকিনিটা জানে না যে জিনিসটা কি, তাহলে খুব ভালোভাবেই তো একে বোঝাতে হয়। তুই কি বলিস? আমারও সেটাই মনে হচ্ছে। কি করা যায় বলতো? তুই বল কি করা যায়, তুই তো আমাদের লিডার। আচ্ছা ঠিক আছে, আমার চিন্তা করা হয়ে গেছে। তুই মেয়েদের ওই ছোট ছোট পোশাকগুলো নিয়ে আসার ব্যবস্থা কর। তার মানে তুই? হ্যাঁ, যেটা ভাবছিস সেটাই। রাফি একটু তাদের থেকে আলাদা হয়ে কোথাও চলে গেল আর ছেলেটিকে বিভিন্ন রকম হেনস্থা করতে লাগলো। একটি ছেলে আজ নতুন ভার্সিটিতে এসেছে, সে প্রথম বর্ষে পড়বে। আর প্রথম বর্ষের ছেলে মেয়েদেরকে ইসরাতের কাজ জার্ক দেওয়া প্রশ্ন করে, আর ছেঁড়া জুতা আর পুরনো পোশাক পরে ভার্সিটিতে এসেছিল এক ছেলে, আর এসে ইসরাতের সামনে পড়েছে। ইসরাত তাকে বিভিন্নভাবে হেনস্থা করছে
আর রাফি বাইরে একটু দোকানে চলে গেল। কিছু সময় পরে ফিরে আসলো। সে ব্যাগে করে কিছু এনেছে। এই নে, নিয়ে চলে এসেছি। সব ঠিকঠাক এনেছিস তো? আরে হ্যাঁ, সব ঠিকঠাক এনেছি, তোর চিন্তা করতে হবে না, বের করে কাজটা কর। আচ্ছা ঠিক আছে। আপনারা যদি অনুমতি দিতেন তাহলে আমি ক্লাসে যেতাম। তোর ক্লাস করা হচ্ছে না, কারণ তুই আমাদের সামনে পড়েছিস আর আমাদেরকে সালাম দিস না আগে। আবার তোর গায়ে থেকে অনেক দুর্গন্ধ আসে। ক্লাসে গেলে কেউ সহ্য করতে পারবে না, সবাই বমি করে দেবে। এই জন্যই আমি ভার্সিটির সিনিয়র হয়ে চাই না যে তোর জন্য বাকিরা ক্লাস না করতে পারে। আমি তো পাচ্ছি না যে গায়ের গন্ধ। তুই পাবি কিভাবে? তোর গায়ে থেকে গন্ধ বার হয়, সেটা তো তোর গন্ধ পেয়ে পেয়ে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমরা যে তোর গায়ের গন্ধ সহ্য করতে পারছি না। ছি। এটা বলে ইসরাত নাকে হাত দিল। তার দেখা দেখি তার বন্ধুরা নাকে হাত দিল। ছেলেটি এটাতে অনেক অপমান বোধ হলো। সে তো জানে না আরো অপমান বাকি আছে। আচ্ছা, তোর সাথে এত কথা বলছি, তোর নামটাই তো জানা হলো না। তোর নাম কি রে ফকিন্নি? প্রথমত আমি ফকিন্নি না, আমিও আপনাদের মতো একজন মানুষ, আর আমার নাম মেহের। আমাদের সাথে তো তুলনা করছিস? কোথায় আমরা বড়লোক বাবা মার সন্তান, হাতেই কোথায় একটা ফকিন্নি। আমরা যে পোশাক পরেছি সেটার দাম দিয়ে তোর মতো 10টা মেহেরকে কেনা যাবে। ইসরাত, এত কথা বলিস কেন? তাড়াতাড়ি কাজটা শুরু কর। হ্যাঁ, আমি আজকে সব থেকে স্পেশাল ঝাড় দিব এই মুরগিটাকে। কি করবি তাহলে? সুমাইয়া হেসে বলল, আরে এই ব্যাগে কিছু স্পেশাল জামা কাপড় আছে, সেইগুলো পরিয়ে দেবো। ওর নতুন জামা কাপড় নেই, তাই এই জামা কাপড়গুলো দেবো। মেহের মনে করলো যে হয়তো তাদের সহানুভূতি হয়েছে, এই জন্য নতুন পোশাক আশাক তাকে দিবে। এই জন্য মেহের বলল, আমার কিছু লাগবে না, আমার এই পোশাক আছে, এতে আমি সন্তুষ্ট আছি। নিব না আপু? রাফি আবার চড় মারল। তুই আমাদের মুখের উপর কথা বলছিস? ইসরাত যে বলেছে সেটাই কর। এবার ইসরাত ওই ব্যাগ থেকে 2টা কাপড় বের করলো। এটা দেখে মেহেরের চোখ কপালে উঠে গেল, কারণ পোশাকগুলো ছিল একদমই ছোট ছোট, একদম বাজে, যেগুলো মেয়েরা ইউজ করে। নে, তোর পোশাকগুলো খুলে এইসব পরে ফেল। আপু, ওইগুলো তো অনেক ছোট, আমি পরতে পারবো না। আমার মুখের উপর কথা বলিস না, তাহলে তোর অবস্থা এমন হাল করব যে 1 মাস হসপিটালের বেডে শুয়ে থাকতে হবে। প্লিজ আপু, আমার উপর দয়া করেন, আমার এমন ক্ষতি করবেন না যাতে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ আমার আব্বু আম্মু খুব কষ্ট করে আজ আমাকে এখানে পাঠিয়েছে। মা বাবার মুখ উজ্জ্বল করতে চাস? যদি ভার্সিটিতে পড়তে চাস তাহলে আমার কথা অনুযায়ী কাজ কর। নে, তাতে ধর আর পড়ে ফেল। এখানে কিভাবে? চারপাশে কত মানুষ আমার দিকে তাকিয়ে আছে দেখেন, সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, আমার সম্মানটুকুও থাকবে না। আরে তুই যেমন পোশাক পরে এসেছিস সেই পোশাকে তোর এমনিতেও কোনো মান সম্মান নেই, তার চেয়ে বরং এইগুলো পর নতুন পোশাক হবে। আপু, আমাকে ছেড়ে দিন। মেয়ের কান্না করে বলল, কিন্তু সেটা তারা শুনল না। রাফি তাকে আরও কয়েকটি চড় মারল। মেহেরের পুরো গাল লাল হয়ে গেছে, কারণ তাদের মুখে অগণিত চড় পড়েছে রাফি ও তামিমের হাত থেকে। ভাইয়া, আমাকে আর মারবেন না, আমার কানে ঝিঝি শব্দ হচ্ছে, কিছুই ঠিক করে শুনতে পারছি না, আর দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন, আমি এগুলো পরতে পারবো না, এগুলো তো মেয়েদের কাপড়। মেয়েদের পোশাক হয়েছে তো কি হয়েছে, এগুলো কি পরার জিনিস না? অবশ্যই পরার জিনিস। আর তুই শুনে অবাক হবি যে এই পোশাকগুলোর দাম কত টাকা। তোর পোশাকের মতন কত পোশাক কেনা যাবে, তাই তাড়াতাড়ি করে এই পোশাকগুলো পরে নে। এটা বলে ইসরাত মেহের হাতে কাপড়গুলো ধরিয়ে দিল। মেহের কাপড়গুলো হাতে নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এত তাড়াতাড়ি পরবি নাকি আরও শাস্তির ব্যবস্থা করব? ভেবে দেখ, শুধু এই পোশাকগুলো পরবি নাকি আরও অন্য শাস্তির ব্যবস্থা করব, যার জন্য তুই আর ভার্সিটিতে না আসতে পারিস? আমাকে ছেড়ে দিন না আব্বু। মেহের কান্না করে বলল, কিন্তু তার কথা কেউ শুনল না। আর কিভাবে শুনবে? এই সকল ছেলেও মেয়েরা বেহায়া, তাদের লজ্জা বলতে কিছুই নেই। মজা করতে কতটা নিচে নামতে হয় এদের না দেখলে বোঝা যায় না। ভার্সিটির যত দল জার্ক দেয় তাদের মধ্যে এরাই সবচেয়ে নিকৃষ্ট। কি হলো, দাঁড়িয়ে থাকবি নাকি কাঁধে তোলার ব্যবস্থা করব? না না, ঠিক আছে, আমি এটাই পড়ছি। আস্তে আস্তে মেহের নিজের জামার বোতাম খুলতে লাগলো। এক এক হয়ে সম্পূর্ণ বোতাম খুলে ফেললো। তারপর নিজের জামা খুলে নিচে রাখলো। ভিতরে একটা স্যান্ডো গেঞ্জি আছে। তবুও মেহের এর বডি খুবই আকর্ষণীয়, কারণ 6 প্যাক বডি ভালো করে বোঝা যাচ্ছে। মেহেরের এমন বডি দেখে তারা সবাই অবাক হলো, আর চারপাশে দাঁড়িয়ে যারা মজা নিতে ছিল তারাও। কিন্তু সেদিকে তেমন ধ্যান ছিল না। মেহের নিজের জামা খুলে কিভাবে পরতে হয় সেটা সে জানে না, তাই দাঁড়িয়ে রইলেন। কিরে, দাঁড়িয়েছিস কেন? তাড়াতাড়ি পর, তোর জন্য আমরা অন্য অন্য মুরগি ধরতে পারছি না। আসলে কিভাবে এটা পড়তে হয় আমি জানি না। ও আচ্ছা, সুমাইয়া তুই একটা কাজ কর, মুখে শিখাই দে কিভাবে কিভাবে করতে হয়।
এই শালা কি যাতা বলছিস? এতগুলো মানুষের সামনে আমি কেমনে বোঝাবো? দরকার হলে তুই বস। আরে গাধি, ওর কাছে গিয়ে বল কোন দিক দিয়ে হাত ঢোকাতে হয়। উফ, হ্যাঁ সেটা করা যায়। সুমাইয়া মেহের কাছে এগিয়ে আসলো। আমি যেইভাবে বলছি সেইভাবে পড়বে। এটা বলে সুমাইয়া বলতে লাগলো, আর মেহের সেই পোশাকটি পরতে লাগলো। মেয়েদের এই ছোট পোশাক পরে মেয়েদেরকে খুব বাজে লাগছিল, কারণ মেয়েদেরকে পোশাক মেয়েদেরকে সুন্দর লাগে। আশেপাশে যারা ছিল সবাই হাসাহাসি করতে লাগলো। এইসব দেখে মেহের মাথা নিচু করে রইল। কি রে, মাথা নিচু করে রইলি কেন? নিচেরটা কে পরবে? তাড়াতাড়ি প্যান্ট খোল, নাকি ভেতরে কিছু নাই? মেহের হয়তো এত লজ্জা কোনো কালে পায়নি। তার ইচ্ছে ভার্সিটি থেকে দৌড়ে বাইরে চলে যেতে, কিন্তু চাইলেও সেটাও সম্ভব নয়। কি করবে মেহের সেটা ভেবে পাচ্ছে না। ইসরাতের ধমক শুনে মেহের চমকে উঠল। কি রে, তাড়াতাড়ি কর, দেখিস না কত দর্শক তোর জন্য অপেক্ষা করছে। মেহের সবার দিকে তাকিয়ে দেখলো যে সত্যি অনেক স্টুডেন্ট তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সাহায্য করার জন্য কেউ আসছে না। মেহের কান্না করতে করতে যখনই নিজের প্যান্টের হুক খুলবে, এমন সময় একজন এসে তাকে বাধা দিল। মেহের ও বাকিরা পাশের ব্যক্তিটার দিকে তাকিয়ে দেখলো যে সেই ব্যক্তিটি হলো মেহের নামের একটি ছেলে, প্রথম বর্ষে ভর্তি হয়েছে। আজকে সে প্রথম ভার্সিটিতে এসেছিল, কিন্তু আসার পথে ইসরাত তাদের ফ্রেন্ডের সামনে পড়ে যায় এবং তারা এমন কঠিন একটা ট্যাক্স দেয় যেটা পূরণ করা মেহেরের পক্ষে সম্ভব ছিল না। মেয়েদের ছোট পোশাক পরার জন্য তাকে জোর দেওয়া হয়, যদিও সে একটা পরে ফেলে, কিন্তু অনেক কান্নাকাটি করে। নিজেরটা পরতে তাকে জোর করা হয়। মেহের সেটা পড়তে গেলে হঠাৎ একজন এসে তাকে বাধা দেয়। সবাই পাশে তাকিয়ে দেখতে পায় যে ভার্সিটির নতুন অধ্যক্ষ মাহিম দাঁড়িয়ে আছে। ইসরাত তো এটা দেখেই রেগে গেল খুব, আর মাহিম ছেলেটিকে বলল, এটা তুমি কি করছো? হ্যাঁ, তোমার তো সম্মান বলতে কিছু একটা আছে, এরা যেটা বলবে সেটাই করতে হবে নাকি? তাছাড়া কি করব বলেন, আমি তো খুব গরিব। এদের সাথে যদি আমি লড়তে যাই তাহলে দেখা যাচ্ছে যে আগামীকাল থেকে আমাকে আর ভার্সিটিতে দেখা যাচ্ছে না। তার থেকে বরং এরা যা বলে তাই করা উচিত। আপনি আমাকে বাধা দিবেন না। ফালতু কথা রাখো, নিজেকে একটু প্রতিবাদ করতে শেখো। আপনি কে যে আপনার কথা শুনতে হবে? দেখুন, হয়তো বড় ভাই হন বা অন্য কিছু, আমি তো আপনাকে জানি না, কিন্তু আমার আম্মু এখানে আমাকে খুব কষ্ট করে পাঠিয়েছে। তাই এমন কোনো ভুল করতে চাই না যাতে এই ভার্সিটি থেকে আমাকে চলে যেতে হয়। আমি এই ভার্সিটির নতুন শিক্ষক, তাই বলছি এসব ভুলে নিজের পোশাক পরে নাও। দেখুন স্যার, আপনি কিন্তু আমাদের সাথে এসে ঝামেলা করছেন। আমাদের কাজ আমাদের করতে দেন। রাফি বলল, তোমরা কিন্তু ভার্সিটিতে এসে বেশি বাড়াবাড়ি করছো। এই পুরো ভার্সিটি আমাদের নামে চলে, এমনকি প্রিন্সিপালও আমাদের কথাই উদ্বোস করে। এখানে তুই একটা সামান্য শিক্ষক হইয়া আমাদের উপর কথা বলার কে? ইসরাত খুব রেগে গিয়ে বলল, একটু থেমে আবার বলল, আর আমি দেখছি যে তুই বেশি আমাদের মাঝে এসে কথা বলছিস, অনেক বেশিবার বাড়িস না, তাহলে ঝড়ে ভেঙে পড়ে যাবি। কখন কোথা থেকে এসে তোর জীবনে ঝড় চলে আসবে তুই টেরই পাবি না। আমার জীবনে কি আসবে না আসবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব কিছু প্রতিহত করতে পারি। আর তোমাদের বলছি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। দেখ, তুই কিন্তু বেশি লিমিট ক্রস করছিস, এর ফল ভালো হবে না। আমার বাবাকে তুই হয়তো জানিস না। তোমার বাবা যেই হোক না কেন, আমি তাকে ভয় পাই না। এই ভার্সিটির মাঝে শুধু আমি একজন শিক্ষক আর তুমি স্টুডেন্ট, তাই ভদ্রভাবে কথা বলো। আর এই যে ছেলে, তুই এইসব রেখে তাড়াতাড়ি এখান থেকে যাও। দেখ, তুই যদি এখান থেকে যাস তাহলে তোকে পরের দিন পেলে কি করবো তুই নিজেও বুঝতে পারবি না। স্যার, আপনি এখন থেকে যান, আমি আমারটা বুঝে নেব। এই ভার্সিটি থেকে বের করে দিলে আপনি তো আমার কিছু করতে পারবেন না, তাই আমাদের মাঝে কথা বলবেন না প্লিজ স্যার। দেখো তুমি। মাহিম ছেলেটির মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে সেখান থেকে চলে গেল। এটা দেখে ইসরাত তার বন্ধুরা হাসতে লাগলো। আজ তুই যেতে পারিস, কিন্তু তোর ওপর আমার সম্পূর্ণ নজর থাকবে। যখনই ভার্সিটিতে আসবি না কেন, আমার সামনে আসাটা চাই। ওই শালা আমার মুডটাই পুরো নষ্ট করে দিল, এখন আর কিছু করতে মন বলছে না। তবে হ্যাঁ, পোশাকগুলো তোর কাছে রেখে দে, তোকে খুব সুন্দর মানিয়েছে। ওকে। মেয়ের ভয় পেয়ে বলল, তারপর মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তাকে দেখে সবাই হাসাহাসি করছে। মেয়ের মাথা নিচু করে নিজের রুমের দিকে রওনা দিল, কিন্তু আজ প্রথম দিন বলে সেই রুমটা চেনে না, তাই একজনকে জিজ্ঞেস করে নিল তার রুমটি কোথায়। কিন্তু সে ছেলেটি ভুল বলে দেওয়ার কারণে মেহির এমন একটি রুমের সামনে চলে গেল, সেখানে অনেকগুলো মেয়ে আছে। উপরে লেখা দেখলো যে সেটা মেয়েদের কমন রুম। তার মানে ছেলেটি আমাকে ভুল রুমের ঠিকানা দিয়েছে। আসলে গরিবদের সব জায়গায় অবহেলিত হতে হয়, যেটা আমি ছোটবেলা থেকেই খুব হাড়ে হাড়ে বুঝে আসছি। মেহের মনে মনে কথাগুলো বলে সেখান থেকে ব্যাক করতে গেলে একটা মেয়ে তাকে দেখে ফেললো। সাথে সাথে তার বান্ধবী চিৎকার করে বলল, দেখ রে, এই খাটটা আমাদের কমন রুমের সামনে চলে আসছে, হয়তো দেখতে আসছে যে মেয়েরা কি করে কমন রুমে।
আয় তো, বাইরে গিয়ে দেখি। এটা বলে সব মেয়ে এসে মেহেরকে ঘিরে ধরল। মেহের তো ভয় পেয়ে গেল, কারণ একটু আগে তার সাথে যা হয়েছে সেটা কখনো ভুলবার নয়। কিরে ফকিনি, তুই এই মেয়েদের কমন রুমের সামনে কি করিস? কি করে তুই বুঝতে পারছিস না রিফা? নিশ্চয়ই আমাদের দেখতে আসছে যে মেয়েরা কমন রুমে কি করে। ওর হাতে কি দেখতো ওইগুলো? আরে এইগুলো তো মেয়েদের পোশাক। কি? তার মানে তুই এখানে এইগুলো নিতে এসেছিস? তোর সাহস তো কম না, নাকি আমাদের দিতে এসেছিস? ভার্সিটিতে এসে এসব করা? আপু, আপনারা ভুল বুঝছেন। আসলে আমাকে একটু। কি একটু? তোর হাতে তো সব প্রমাণ আছে। এই, একে ধরে সবাই প্রিন্সিপালের কাছে নিয়ে চল তো। প্রিন্সিপালের কাছে নিয়ে গিয়ে কি করবে? তার থেকে বরং আমরা এর সাজটা করে দেই। ওই বুঝতেই তো পাচ্ছিস মেয়েদের কতটা পাওয়ার আছে। আরেকজন মেয়ে বলল, তার থেকে বরঞ্চ আমরা সবাই দেখে ধরে নিয়ে ইশরাত আপুর কাছে নিয়ে যাই। তোরা সবাই বেশি বুঝিস। সবসময় ইশরাতের কাছে কেন যাব? আমরা তো কিছু করতে পারি, আর এই ছেলের শাস্তি আমরা নিজেরাই দেব। মেহের দেখলো যে মেয়েগুলো তার দিকে মারার জন্য এগোচ্ছে। সাথে সাথে এসে মাটিতে বসে পড়ে আর হাত জোর করে বলল, দয়া করে আমাকে বিশ্বাস করুন, আমি আপনাদের এখানে নিজ ইচ্ছায় আসিনি। আমি আজ ভার্সিটিতে নতুন। একজন আমাকে রুম জিজ্ঞাসা করার পর এইদিকে দেখিয়ে দেয়, তাই আমি এখানে এসে দেখি আপনারা আছেন, তাই ঘুরে যেতেছিলাম। আর আমার হাতে এইগুলো যা দেখছেন সেটা নিচের গাছতলায় দাঁড়িয়ে থাকা ভাইয়া ও আপুরা আমাকে জার্ক দিয়েছে। এই রিপা, বুঝতে পেরেছিস এই ছেলেকে জার্ক দিছে? ও আমার ভার্সিটি ক্লাস ও ভিলেন ইশরাত। তাহলে কি করা যায় বলতো এই ফকিন্নিটার? কি আর করবে, এই পোশাকগুলো ওরে পরতে দে, তাহলে দেখি কেমন লাগে। মনে হয় আমাদের মেয়েদের থেকে ওকে একটু বেশি সুন্দর লাগবে। কি বলছিস? ওর তো কিছুই নাই। তাহলে কিভাবে কি ওর হবেই না? তাহলে এক কাজ কর, সবাই নিজের হাতের ব্যবহারটা করে ফেল। মানে? তার মানে এক এক করে ধরে সবাই মিলে একটা একটা করে চড় মার। এমনিতে ইসরাতের দলের সামনে মেহের অনেকগুলো মার খেয়েছে, তাই তার কান পুরো লাল ও ব্যথা হয়ে আছে। আবার এদের কাছে মারের কথা শুনে সাথে সাথে গালে হাত দিল, দোয়াতে গাল ঢেকে ফেললো। এটা থেকে তোরা সবাই হেসে ফেললো। মেয়েগুলো কোনো কথা ছাড়াই মেহেরকে দমদম করে কিল ঘুষি মারতে লাগলো। মেহের চেয়েও সেটা কিছু করতে পারেনি। ওরে অনেকক্ষণ মারার পর মেয়েগুলোর হাত বাড়তে ঝাড়তে চলে গেল। মেহেরের চোখ ভিজে গেছে, তবুও সে চোখ মুছে উঠে দাঁড়ালো। তারপর নিজের রুম খুঁজতে সামনের দিকে এগিয়ে গেল। অন্যদিকে নিজের রুমে এসে রেগে গিয়ে দেওয়ালের সাথে একটা ঘুষি মারল। তারপর নিজের চেয়ারে এসে বসে চোখ বন্ধ করে রাগটাকে কন্ট্রোল করতে লাগলো। আশাদ নিজের অফিসে বসে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে তার পিয়া আকবর। আকবর, আজ আমার দাবার কোটি আমার সাথে দেখা করবে, সেই সব ব্যবস্থা তুই করে ফেল। কি কি করতে হবে বস, শুধু আমাকে একবার বলেন। চারপাশে সিক্রেটভাবে সব লাইট গার্ড রাখবি, সে যেন বুঝতে না পারে। তার আশেপাশে সব ক্লিয়ার রাখবি। আমি তার সাথে একান্ত কথা বলতে চাই। ঠিক আছে বস, সেগুলো হয়ে যাবে। আজ রাত কয়টা সে আসবে? যত সম্ভব রাত 12টার পরে আসবে, কারণ সে খুবই মাইন্ড গেমার, আর মাইন্ড গেমার সবসময় রাতের অন্ধকারে বের হয়। ঠিক আছে। নিজের অফিসের রুমে বসে আছে মাহিম। একটু আগে সে প্রচণ্ড রেগে গিয়েছিল, কারণ ভার্সিটির সাধারণ ছাত্র হয়ে শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করা এটা মাহিম কোনোভাবে মেনে নিতে পারে না। ওদের বাবা বড় বড় নেতা বলে কিছু করতে পারছি না, সেটা না হলে তোদের মতন চুনোপুটি আমার বা হাতের খেলা। শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করা হাড়ে হাড়ে বুঝিয়ে দিতাম। এটা বলে মাহিম নিজের রাগ কমানোর জন্য গ্লাসের পানি টকটক করে খেয়ে ফেললো। যাক, এখন অনেকটা কুল লাগছে। জাস্ট এখন আবার ক্লাস নিতে হবে। মেহের অনেক সময় খোঁজাখুঁজি করার পর নিজের ক্লাসরুম খুঁজে পেল। মেহের তাকিয়ে দেখলো যে ক্লাসে অলরেডি স্যার প্রবেশ করে ফেলেছে, তাই দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসতে পারি স্যার? মেহেরের কথা শুনে স্যার দরজার দিকে তাকালো। তাকিয়ে দেখলো যে সে একজন খুবই জীর্ণ সার্ণ পোশাক পরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখানে কোনো ফকির এলাও না। ফকিরের জায়গা ভার্সিটির বাইরে, এখানে না। এখন তুমি যেতে পারো। আপনি ভুল বুঝছেন স্যার, আমি কোনো ফকির না। তাহলে কে তুমি? আমার ক্লাসে এসে ডিস্টার্ব করছো? আসলে স্যার, আমি এই ক্লাসের একজন স্টুডেন্ট। আজকে আমার প্রথম দিন। কি? তুমি স্টুডেন্ট? তোমাকে তো দেখে মনে হচ্ছে না যে তুমি একজন স্টুডেন্ট। তোমার মাঝে কোনো স্টুডেন্টের লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কী সব পড়ে এসেছো? হ্যাঁ, আর মুখের দিকে তো তাকানো যাচ্ছে না।
দেখে তো মনে হচ্ছে কোথা থেকে চুরি করতে গিয়ে ধরা খেয়েছো, আর সবাই মিলে গণপিটুনি দিয়েছে। স্যারের কথা শুনে মেহের মাথা নিচু করে রইল। মেহেরকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ধমক দিয়ে দিকে তাকে ভিতরে প্রবেশ করতে বলল স্যার। ওখানে এমন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ক্লাসে প্রবেশ করো, তোমার জন্য আমার ক্লাস নিতে ডিস্টার্ব হচ্ছে। স্যারের ধমক শুনে মেহের ক্লাসে প্রবেশ করলো, গিয়ে সবার পিছনে বসলো। কিন্তু আশেপাশে যারা ছিল তারা সবাই নাক ধরলো। এটা থেকে স্যার জিজ্ঞেস করলো, কি হলো, তোমরা এমন নাক ধরেছ কেন? স্যার, এর গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ যদি আমাদের সাথে ক্লাস করে তাহলে আমরা থাকতে পারবো না। এই ছেলে, গোসল করনি কয়দিন হয়েছে? হ্যাঁ, বস্তি থেকে উঠে এসেছো তো কি হয়েছে? গোসল কি ভালো করে দিয়ে আসা যায় না? যদিও এখান থেকে উঠে গিয়ে একদম পিছনের বেঞ্চে গিয়ে বসো, সবার থেকে 2-3 বেঞ্চ পরে গিয়ে বসো। স্যারের কথা শুনে ক্লাসে সবাই হাসতে লাগলো। এই যেন এক হাসির রোল পড়ে গেল। আচ্ছা ঠিক আছে। মেহের আগের জায়গা থেকে উঠে গিয়ে কয়েক বেঞ্চ পরের বেঞ্চে বসলো, আর তার আশেপাশে কেউ নেই। এবার স্যার নিজের মতন করে ক্লাস নিতে লাগলো। দেখতে দেখতে প্রথম ঘন্টা হয়ে গেল। স্যার বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেহেরকে নিয়ে সবাই ট্রোল করতে লাগলো। মেহের শুধু মাথা নিচু করে বসে আছে। কিছু সময় পর সেখানে মাহিম আসলো। চতুর্থ বর্ষের ক্লাস নিয়ে সে প্রথম বর্ষে আসলো ক্লাস নিতে। তাকে দেখে সবাই দাঁড়িয়ে পড়লো। সবাইকে বসতে বলে নিজের মতো করে ক্লাস নিতে লাগলো। মাহিম খেয়াল করে দেখলো সবার থেকে আলাদা একটি ছেলে বসে আছে, যাকে ভার্সিটির আসা সময় ইসাতের সঙ্গে দেখেছিল, আর মাহিম তাকে বাঁচাতে গিয়েছিল। তুমি সবার পিছনে একলা বসে কি করছো? এখানে ক্লাস করতে এসেছো নাকি দেখতে এসেছো? মাহিম জোরে বলল। মাহিমের এমন কথা শুনে একজন দাঁড়িয়ে বলল, আসলে স্যার, ওর গায়ে থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে, তাই আগের ক্লাসে স্যার ওকে সবার পেছনে বসিয়ে রেখেছে। শ্যাট আপ, কী সব ফালতু কথা বলছো? হ্যাঁ, তোমাকে বলতে বলিনি, কিন্তু তুমি বলো। মাহিমের ধমক শুনে সে ছেলেটি বসে পড়ল। এরপর মাহিম মেহের এদিকে এগিয়ে গেল। ভার্সিটিতে আসলে এত বোকা থাকলে চলে না, বুঝছো তুমি? যাও গিয়ে সামনে গিয়ে বসো। আমি এখানেই ঠিক আছি স্যার, আর আমি চাই না যে আমার জন্য কেউ ডিস্টার্ব ফিল করুক। আমার মুখের উপর কথা বলা আমি একদমই পছন্দ করি না। যেটা বললাম সেটা করো। মাহিমের কথা শুনে মেহের নিজের ব্যাগে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর কয়েক বেঞ্চ সামনে এগিয়ে নিয়ে বসলো। সাথে সাথে সবাই নাক ধরলো, কিন্তু এতে মাহিম ধমক দিল, তোমাদের এত নাটক করতে হবে না। ছেলেটির কাছে আমিও দাঁড়িয়ে আছি, আমার নাকে গন্ধ লাগছে না? আর সবার নাকে গন্ধ লাগছে, তাই না? তোমাদের নাক কি ছুঁচুর থেকেও বেশি বড় হয়ে গেছে যে এত গন্ধ আসছে? এটা শুনে ক্লাসের সবাই আবার হাসতে লাগলো, আর যারা নাকে হাত দিয়েছিল তারা খুব অপমান বোধ হলো। তারা তাদের নাকে থেকে হাত সরিয়ে নিল। মেহের যাদের পাশে বসেছে তারা মেহেরের দিকে রাগি চোখে তাকালো, কিন্তু কিছু করতে পারলো না, কারণ মাহিম তার পাশেই আছে। মাহিম আবার নিজের ক্লাস নেওয়ার জন্য সামনে চলে গেল। তোমরা কি কেউ বলতে পারবে যে পুরুষত্বটা কি? একজন দাঁড়িয়ে বলল, স্যার, পুরুষত্বটা হলো টাকা। যার টাকা আছে তার পুরুষত্ব হবে। বর্তমান যুগে এটা সঠিক, কিন্তু এর থেকে ভালো করে কে বলতে পারবে? আর পুরুষত্ব হবে পুরুষের দম্ভ, রাগ। তোমাদের সবারটা একটু কাছাকাছি হয়েছে, কিন্তু সঠিক কেউ বলতে পারো নাই। আমি বলছি পুরুষত্ব কি। যখন একটা মানুষ পুরুষ হবার পর তার মাঝে কোনো জেদ রাগ নেই, সে একজন পুরুষত্বহীন। মানুষের মাঝে দম্ভ থাকতে হবে, নিজের মাঝে রাগ থাকতে হবে, কোনো কিছু করার আগ্রহ থাকতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, তার মাঝে পুরুষত্ব বলে কিছুই নাই। সে মানুষের চেয়ে পশুর সমান বলতে গেলে। তাই সকল পুরুষত্বহীন মানুষের বেঁচে থাকার কোনো মানে হয় না। আর পুরুষত্বর জাগ্রত করতে হলে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তবেই না সে মানুষের মতন মানুষ হবে। এই যুগের টাকা ঠিক আছে, কিন্তু সেটা থাকার সাথে সাথে নিজের মাঝে নিজের আত্মাকে চিনতে হবে, অন্যায়ের প্রতিরোধ করতে হবে। মাহিম কথাগুলো মেহেরের দিকে তাকিয়ে বলল। মেহের ভালো করে বুঝতে পারলো যে স্যার সকলের ঘটনা নিয়ে তাকে এইসব কথাগুলো শুনিয়ে বলল, কিন্তু মেহেরের যে নিরুপায়, সে চাইলেও কিছু করতে পারবে না, কারণ সে গরিব। তারপর মাহিম নিজের মতন করে ক্লাস করাতে লাগলো। আবার সেটা সবাই শুনতে লাগলো। মাহিম মাঝে মাঝে মেহেরের দিকে তাকাচ্ছে। মাহিম ক্লাস নিয়ে শেষ হলে রুম থেকে বেরিয়ে গেল। মাহিম ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরপরই মেহের যে বেঞ্চে বসেছিল তাকে আশেপাশের ছেলেমেয়েরা মেহেরের দিকে আঙুল তুলে দেখাতে লাগলো,
তাকে সেখানে থেকে উঠে যেতে বলল। মেহের আর কোনো উপায় না পেয়ে নিজেই পুরনো ব্যাগ কাঁধে ঝুলে ক্লাস থেকে বেরিয়ে গেল, কারণ এদের সাথে এখন আর ক্লাস করা সম্ভব না। এটা থেকে সবাই হাসাহাসি করতে লাগলো। তারপর রাত 12টা বেজে পার হয়ে গেছে। নিজের অফিসের রুমে বসে আছে। অফিসটা মূলত তার সরকারি গণভবনে। কারোর জন্য এখন অপেক্ষা করছে সে আস্তে আস্তে খুব বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ এতদিন সবাই তার জন্য অপেক্ষা করছে, আর আজ কিনা সে একজনের জন্য অপেক্ষা করছে। 12টা বেজেছে, অনেক হলো। আপনারা সেই মিস্টার রহস্যময় কি আর আসবে না? সেটাই তো বুঝতে পারছি না। তার এখনই আসার কথা ছিল, কিন্তু আসার কোনো নামগন্ধ দেখছি না। বস, আমার মনে হয় যে সে এই গণভবনে আসতে ভয় পাচ্ছে। না না না, সেটা তো হবার কথা নয়, কারণ সে নিজে বলেছে যে এখানে দেখা করবে। সে একজন মাইন্ড গেমার, না বুঝে শুনে কোনো কথা বলে না। তাহলে এখনো আসছে না কেন? আসবে হয়তো খুব তাড়াতাড়ি, তুই বাইরে গিয়ে দেখ। ঠিক আছে বস। গণভবনের বাইরে আজ কোনো গার্ড দেখা যাচ্ছে না তেমন, কিন্তু কেন সেটা খুবই রহস্যময়। আকবর বাইরে এসে কিছু সময় অপেক্ষা করলো। নিজের বসের মতন সেও প্রচণ্ড বিরক্ত হলো। তার বিরক্তের অবসান ঘটিয়ে ফুটফুটে মোটরসাইকেল নিয়ে একজন ভিতরে প্রবেশ করলো। মোটরসাইকেল নিয়ে এসে একদম মেইন গেটের সামনে রাখলো। আকবর তার পোশাক দেখে খুবই অবাক হলো, কারণ তার গায়ে সম্পূর্ণ কালো পোশাক দিয়ে ঢাকা, মুখে একটা সুন্দর মাস্ক। সে এসে গাড়ি থেকে নামলো, নেমে হাঁটতে হাঁটতে আকবরের সামনে আসলো। আসতে এত সময় লাগে? আসার কথা ছিল 12টায়, আর আস্তে আস্তে একটা বাজিয়ে দিচ্ছ তো। আমি বেশি কথা পছন্দ করি না, তাড়াতাড়ি তোর বসের কাছে নিয়ে যা। মিস্টার রহস্যময়ের এমন কথা শুনে আকবর বেশ অপমানিত হলো, কারণ মিস্টার রহস্যময় আকবরকে কোনো দামই দিচ্ছে না এমন। তবুও বসের সাথে দেখা করতে এসছে, খুব বড় মাপের একজন, এই জন্য কিছু বলল না। আকবর চুপ থেকে মিস্টার রহস্যময়কে তাদের বসের রুমে নিয়ে আসলো। তার বস বসে সিগারেট খাচ্ছিল। ছায়া পড়ার জন্য তাকিয়ে দেখলো যে কি একজন কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে। এটা দেখে তার মুখে মুচকি হাসি ফুটে উঠল। আরে মিস্টার রহস্যময়, আসুন আসুন, তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি অনেক সময় অপেক্ষা করালে। অপেক্ষাকে আমি একটু বেশি ভালোবাসি, কারণ মাইন্ড গেমার অন্যদেরকে নিয়ে খেলতে ভালোবাসে। আমাকে নিয়ে খেলতে যেও না মিস্টার রহস্যময়, আমি অন্যদেরকে নিয়ে খেলতে থাকি। সেটা তো সময়ই বলে দেবে। আমাকে কি এখানে দাঁড় করিয়ে রাখবেন নাকি বসতে দিবেন? আরে আমার সামনে সবাই বসে পড়ো। মিস্টার রহস্যময় এসে আশাদের সামনে সোফায় বসলো। তারপর ছোট টেবিলের ওপর থাকা সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে সিগারেট বের করলো। এরপর লাইটার নিয়ে স্টাইল করে মুখে সিগারেট গুঁজে নিল। আগুন ধরিয়ে একটি টান দিয়ে সম্পূর্ণ ধোঁয়া মুখ থেকে ছেড়ে দিল। তা হঠাৎ আমাকে ডাকার কারণ? তোমাকে ডাকার কারণ তুমি ভালো করেই জানো। সব জানি, কিন্তু লেখকের পাঠক পাঠিকা তো কিছুই জানে না, তাই আপনি সম্পূর্ণ কিছু বলেন। বলবো, সবই বলবো। তো মিস্টার রহস্যময়, তুমি কি রেডি রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং এর সাথে লড়াই করতে? আমি লড়াই করতে খুব ভালোবাসি, আর সেটা যদি হয়ে যায় মাইন্ড গেম, তাহলে তো আর কোনো কথাই নেই। এতদিন আপনারা সবাই দেখেছেন মিস্টার MK এর মাইন্ড গেম, আর এবার কাছ থেকে দেখবেন মিস্টার রহস্যময়ের মাইন্ড গেম। দুজন মাইন্ড গেমার, কে জিতবে শুধু আপনারা অপেক্ষা করবেন। তুমি রকস্টার কিং বা শ্যাডো কিং MK কে কম মনে করো না। সে কিন্তু এক রাতের মধ্যেই সকলকে দমিয়ে দিয়ে সিটি দখল করে নিয়েছে, আর হয়ে উঠেছে রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং। রকস্টার সিটির বাইরে ছিলাম আমি, কিন্তু আপনার সহায়তায় সেখানে ঢুকতে যাচ্ছি। তাই এবার আমিও দেখতে চাই যে এই কিং কতটা মাইন্ড গেমার। হ্যাঁ, সেটা ঠিক। আর আমি আমার গুপ্তচরের থেকে খবর পেয়েছি যে আমার চিরশত্রু খালেদের সাথে রয়েছে রকস্টার লর্ড MK। খালেদের সাথে সে থাকা মানে নিশ্চিত তার বিজয়। আমি কোনোভাবেই আমার প্রধানমন্ত্রীর গদি হারাতে চাই না। সব কিছু আমার দায়িত্বে থাকলেও শ্যাডো কিং এই রাজনীতি ঢোকার পরপরই সব কিছু তোলগাল পাকিয়ে যাচ্ছে। আরে আপনি তো চিন্তা করছেন কেন? MK এর সাথে লড়তে তো মিস্টার রহস্যময় চলে এসেছে। হ্যাঁ, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি পারবে মিস্টার রহস্যময়। তো তোমার প্রথম কাজ হচ্ছে মিস্টার MK কে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া, তারপর রকস্টার সিটি তোমার দখলে নেওয়া। তুমি যদি আমার কাজগুলো করতে পারো, তাহলে রকস্টার লর্ড শ্যাডো দ্য কিং তোমাকে বানিয়ে দিব। হি, কোনো কিছু লোভ আমাকে দেখাবেন না। আমি শুধু টাকা আগেই ভালোবাসি। তাছাড়া আমি চাইলে রকস্টার সিটি নিজের দখলে নিয়ে নিতে পারি মাইন্ড গেম খেলে। কিন্তু আপনি যে আমার সাথে মাইন্ড গেম খেলতে চাচ্ছেন, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুমি যেটা ভাবছো
সম্পূর্ণ ভুল। আমাকে বোঝাতে হবে না। আচ্ছা ঠিক আছে, কে ধরতে না পারলেও তুমি খালেদকে আমার রাস্তা থেকে সরিয়ে দাও। আপনার সাথে তো কারো মারার ডিল হয়নি। সেটা ঠিক বলেছ, কিন্তু এখন তো বলছি পারবো না আমি। হিহি। মিস্টার রহস্যময়ের কথা শুনে আকবর রেগে গেল আর এগিয়ে গিয়ে মিস্টার রহস্যময়ের মাথায় বন্দুক ধরল। এতে মিস্টার রহস্যময় মুচকি হাসে, যে হাসির কারণ কেউ বুঝল না। আপনার আশেপাশে যে এত বোকা মানুষ থাকে আগে জানতাম না। এজন্যই আপনি আপনার প্রধানমন্ত্রীর গদি হারাতে চলেছেন। আর 1 মাস পর নির্বাচন, আর আপনি কিনা এসব গাধাকে আপনার পাশে রেখেছেন। কার কথা বলছিস তুই? আজ পর্যন্ত বসের সব কিছু দায়িত্ব আমি সঠিকভাবে পালন করেছি। তাহলে রকস্টার কিং কে কেউ আপনি সরিয়ে দিন, আমি আসি। এটা বলে মিস্টার রহস্যময় ফাঁস করে আকবরের হাত থেকে বন্দুক নিয়ে নিল। তারপর বন্দুকের ভেতর থেকে সবগুলো গুলি বের করে নিল। এমন ছোটোখাটো বিষয় নিয়ে আমার সাথে খেলতে আসবেন না, তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এটা বলে মিস্টার রহস্যময় বন্দুক আকবরের দিকে ছুঁড়ে মারল। সাথে সাথে আকবর ক্যাচ করলো। তারপর মিস্টার রহস্যময় দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আসাদ বলল, তাহলে কাজটা তুমি করবে না? করবো তো অবশ্যই, টাকাগুলো ট্রান্সফার করে দিয়েন। তাহলে উঠে যাচ্ছ কেন? আমার সম্পূর্ণ কথা শেষ হয়নি। আপনার সম্পূর্ণ কথা হয়তো শেষ হয়নি। আপনি আমাকে কি বলবেন সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। সেসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নিব। আপনি শুধু টাকাগুলো রেডি রাখুন। আরে কাউকে 5 কান হতে দিবেন না যে মিস্টার রহস্যময় আপনার সাথে আছে। তোমার কথা মনে থাকবে। মিস্টার রহস্যময় বাইরে এসে নিজেদের বাইকের ওপর বসলো। তারপর আশেপাশে তাকে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। এদিকে আসাদ এসে আকবরের গালে একটা চড় বসিয়ে দিল। সব সময় বন্দুক দিয়ে কাজ চলে না, মাঝে মাঝে মাথাও খাটাতে হয়। ঠিক আছে বস, মিস্টার রহস্যময় যদি আপনার উপর দিয়ে কথা বলেছে, তাই আমার মাথা ঠিক ছিল না। সব সময় রাগ দেখালে হয় না, মাঝে মাঝে মাথার বুদ্ধিটাও খাটাতে হয়। আমাদেরকে কে হারাতে হলে এই মিস্টার রহস্যময়ের মতো মাইন্ড গেমার লাগবে। এটা বলে আসাদ সবাই আবার সোফায় গিয়ে বসলো। তারপর আরেকটি সিগারেট বের করে ধরালো। বাইরে গিয়ে দেখ সে চলে গেছে নাকি। আচ্ছা ঠিক আছে বস। আকবর বাইরে চলে গেল আর আসাদ মনের মুখে সিগারেট টানতে লাগলো। তারপর মাহিম কোনো একটা দরকার বাইরে গিয়েছিল। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। চারপাশে ঝিঝি পোকার ডাক, আশেপাশে থেকে শিয়ালের ডাক আসছে। হঠাৎ মাহিমের গাড়ির সামনে আরও একটি গাড়ি এসে থামলো। মাহিম গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসলো আর অন্য গাড়ি থেকে বেরিয়ে আসলো কয়েকজন লোক, যাদের হাতে হকি স্টিক ও বড় ছুরি। কে ভাই আপনারা? আমার পথ আটকে ধরেছেন কেন? আমরা তোর জন্য আজরাইল রূপে এসেছি, আজকেই তোর উপর পাঠিয়ে দিব। আমার অপরাধটা কি যে আপনারা আমাকে মারতে এসেছেন? তোর অপরাধ হলো আমাদের ম্যাম ইসরাতের সাথে বেয়াদবি করার জন্য। ম্যামের সাথে তুই খুব বাড়াবাড়ি করছিস শুনলাম। তুই স্যার, তাই স্যার আমাদেরকে তোকে মারার জন্য পাঠালো। ওয়েট, এখানে আবার স্যার আসছে কোথায় থেকে? আরে আমাদের স্যারকে তুই চিনবি না, দাঁড়া আমরাই বলে দিচ্ছি। স্যার হচ্ছে ম্যামের বয়ফ্রেন্ড, যে ঢাকা শহরে ছাত্রলীগ নেতা রাকেশ। আমি তো একজন শিক্ষক হয়ে তো নিজের স্টুডেন্টদের বকাঝকা করতেই পারি। এইসব কথা শুনতে আসিনি তোর থেকে। আমার বস তোকে মারতে বলেছে, আর এখন মৃত্যু হচ্ছে তোর শেষ কথা। এই সবাই দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। সবাই ছুরি আর হকস্টিক নিয়ে মাহিমকে মারতে আসলো। মাহিম নিজে প্রস্তুত হয়ে নিল তাদের সাথে লড়াই করার জন্য। সবাই মাহিমকে চারপাশে থেকে ঘিরে ধরলো। সবাই একসাথে মাহিমকে অ্যাটাক করলো। মানুষ সবগুলোর প্রতিহত করতে লাগলো। হকস্টিকের কয়েকটা বাড়ি এসে মাহিমের হাতেও পিঠে লেগেছে। মাহিম কোনো উপায় না পেয়ে নিজের বন্দুক বের করলো। মাহিমের হাতে বন্দুক দেখে তো তারা ভয় পেয়ে গেল। কি হলো? ভয়ে পিছিয়ে যাচ্ছিস কেন? আয় এখন মারতে। কে তুই? তোর হাতে বন্দুক কেন? কে আমি? জেনে শুনে মারতে আসিস নাই? আমি হলো সাধারণ একজন শিক্ষক। তুই শিক্ষক, তাহলে তোর হাতে বন্দুক কেন? কেন? আমি কি বন্দুক রাখতে পারি না? এটা আমার নিজের সেফটির জন্য। তারা কি করবে ভেবে পেল না, তবুও সাহস নিয়ে মাহিমকে মারতে আসলো। কিন্তু নিজের বন্দুক নিয়ে একজনের পায়ে গুলি করলো। সাথে সাথে সে চিৎকার করতে লাগলো। নিজের সাথে এমন চিৎকার শুনে তারা সব ভয় জড়ো হয়ে গেল। তারপর তাকে ফেলে রেখে সবাই দৌড়ে গাড়িতে নিয়ে বসলো। গাড়িতে নিয়ে চলে গেল। মাহিম মুচকি হাসলো। দেখলি তো, তাদের জন্য কাজ করিস, তারাই তোকে ফেলে রেখে চলে গেল। এসব করে কি লাভ? তার থেকে ইনকাম করে কিছু করার চেষ্টা করো।
এটা বলে মাহিম নিজের গাড়িতে গিয়ে বসলো, তারপর বাসার দিকে রওনা দিল। তারপর কামরুল যে কিনা একজন এমপি ছিল গত সিজনে, কিন্তু এবার সে তথ্যমন্ত্রী হয়েছে। আর ছালার নগর গ্রামের চেয়ারম্যান কবির, সে এখন এখানকার এমপি হয়েছে। আর সেইগুলো সবই হয়েছে প্রধানমন্ত্রী আসাদের সাথে হাত মিলিয়ে। আসাদ সম্পূর্ণটাই তাদেরকে সাহায্য করেছে, এই জন্যই তারা দুজন এমপি হয়েছিল। আর কামরুল খুব খারাপ লোক, তাই তাকে মন্ত্রী পদবি দিয়েছে। কামরুল আর কবির বসে আছে কামরুলের বাড়িতে। দুজন নির্বাচনের আগে কী কী করতে হবে সেই সকল বিষয়ে আলোচনা করছে। কামরুল ভাই, আপনি তো ঢাকায় একটি আসনের সিট পেয়ে গেছেন গতবার, আমাকে কি এইবার একটা সিট করে দেওয়া যায় না? আশা স্যার বলেছে তোরা এখান থেকে সকল কাজগুলো শুরু করতে হবে, এই জন্য তোকে এখানে রাখা হয়েছে। আর আমি যেন তোকে সাহায্য করতে পারি, এই জন্য ঢাকায় একটা আসন দিয়েছে গতকাল। কিন্তু এখানে থেকে তো আমি তেমন কাজ পাই না, শুধু বেআইনি কাজগুলোই করতে হয়। আরে গাধা, বেআইনি কাজেই তো টাকা আর টাকা। আপনি কি আমাকে একবার আসাদ সাহেবের সাথে দেখা করিয়ে দিবেন? এবার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আসাদ খুবই দুশ্চিন্তায় আছে, তাই এখন আর তোর সাথে দেখা করতে পারবে না, কিন্তু সকল খবরাখবর পেয়ে যাবে। এবারও কি আমি এমপিতে জিততে পারবো? মনে কর যদি আসাদ আমাদের সাথে আছে, আমাদের সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আর 2 দিন পর তো প্রতীক বের হবে। হ্যাঁ সেটাই, তুই এখন থেকে গিয়ে গ্রামে সকল কিছু ভালো করে নজর রাখবি। তোর ওপর থেকে যেই আসুক না কেন তাকে সরিয়ে দিতে হবে। আরে আমার উপরে দাঁড়ানোর কেউ আছে নাকি? সালাম চৌধুরী মরে যাওয়ার পর থেকে এখন সব আমার কথাতেই চলে। আমরা কেউ ভাবতে পারিনি যে সালাম চৌধুরীকে এত তাড়াতাড়ি মেরে ফেলবো, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। সেদিন যদি সালাম চৌধুরীর ছেলেকে মেরে ফেলতাম তাহলে হয়তো আমাদের আর কোনো শত্রু থাকতো না। সাইকো গ্যাংয়ের লিডার আমাদের যে নিষেধ করেছিল, সে যদি নিষেধ না করতো তাহলে এই মাহিমকেও আমরা মেরে দিতাম। আর মাহিমকে মেরে দিলে তার বংশের কোনো খোঁজ থাকতো না। কিন্তু এখন আমাদের ভয়ে থাকতে হবে, কারণ সাইকো গ্যাংয়ের কথা অনুযায়ী মাইন্ড ছিল আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসকে এর ছেলে। আচ্ছা এসব বাদ দে, ড্রিঙ্ক কর, মস্তি কর, আমাদের জয়লাভ করা নিয়ে। দুইজন মনের সুখে মদ পান করতে লাগলো। সামনে যে নির্বাচন তাদের মাথা ব্যথায় নেই, তাদের একমাত্র ভরসা প্রধানমন্ত্রী আসাদ। কিন্তু তাদের অগোচরে যে অন্য কিছু ঘটে চলেছে সেটা তাদের অজানা একদমই। তারা মদ পান করতে লাগলো। এমন সময় কামরুলের ফোনে একটা কল আসলো। ফোন হাতে নিয়ে দেখলো যে প্রধানমন্ত্রী আসাদের পিএ আকবর। আকবরের ফোন পেয়ে কামরুল মদ খাওয়া বাদ দিয়ে ফোন রিসিভ করলো। আরে আকবর সাহেব যে, হঠাৎ কি মনে করে আবার? স্যার আপনাদেরকে ফোন দিতে বললো এই জন্য। তোর স্যার আমাদেরকে আবার কেন ফোন করতে বললো? আগামীকাল তো দেখা হয়েছে। হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু বস আপনাদের দুজনকে সিগারেট ভাবে দেখা করতে বলেছে, আর প্রত্যেকবার কোথায় দেখা করেন সেখানে আসবেন বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে চিন্তা করতে হবে না। কামরুল ফোন কেটে দিল। তখন কবিরা জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছিল ভাই? কে আবার? আকবর ফোন দিয়েছিল, কালকে আমাদেরকে মন্ত্রী স্যারে দেখা করতে বলেছে। এবার মনে হচ্ছে ভাই প্রধানমন্ত্রী একটু ভয়ে আছে। আমার তো সেটাই মনে হচ্ছে, কিন্তু কেন সেটা তো এখনো জানতে পারিনি। আচ্ছা এইসব নিয়ে চিন্তা করো না, এখন মদ খাও। দুইজন আবার মন দিল মদ খাওয়াতে। তারপর, মাহিম তোর হাত থেকে এমন রক্ত পড়ছে কেন? আসলে আঙ্কেল, রাস্তার মধ্যে কিছু লোক আমাকে অ্যাটাক করেছিল। কি? তোরে কত করে বলি যে চারপাশে সিকিউরিটি গার্ডরা, কিন্তু তুই তো আমার কথা শুনতেই চাস না। নিজের বাবার মতন কি মরতে চাস? তুমি বুঝবে না আঙ্কেল, চারপাশে গার্ড রাখলে আমার শত্রুরা আমাকে চিনে ফেলতে পারে। আর আমি এইভাবে আছি তাই ভালো আছি ছদ্মবেশী। আর আমার পরিবারকে যারা মেরেছে তাদেরকে খুব তাড়াতাড়ি সবার সামনে নিয়ে এসে মারব। তাদেরও খোঁজ চলছে, অলরেডি তাদের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তুই কি জানতে পেরেছিস কারা তোর পরিবারকে মেরেছে? সেটা জানারই অপেক্ষায় আছি। আমার কিন্তু সন্দেহ হয় তোর চাচা কালামকে, কারণ আমি সেদিন সবার লাশ দেখলেও কালাম আর কেয়ার লাশ দেখিনি। তারা হয়তো এইসবের ভিতরে আছে। আমারও সেটাই মনে হচ্ছে। চিন্তা নেই, আমি লোক লাগিয়ে দিয়েছি সম্পূর্ণ বিশ্বে। খুব তাড়াতাড়ি তাদেরকে ধরে আমার সামনে নিয়ে আসব, তারপর বুঝিয়ে দিব যে আপন মানুষকে মারলে কতটা কষ্ট লাগে। ওদের জন্য আমি আমার মা বাবার শেষকৃত্য করতে পারিনি। এটা বলে মাহিম কান্না করতে লাগলো। রানা মাহিমকে সান্ত্বনা দিতে লাগলো আর হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর
আগের দিনের মতো মেহের আবারও পুরনো ড্রেস আপ পরে ভার্সিটিতে এসেছে। সে ভেবে রেখেছে হয়তো আজকে তার সাথে গতকালকের মতো তেমন কিচ্ছু হবে না। মেহের গেট দিয়ে চুপি চুপি করে ঢুকলো, কিন্তু সেটা সুরাইয়ার চোখে পড়ে গেল। দোস্ত দেখ, কালকের সেই ছেলেটি আজকে আমাদের দেখে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, যেন আমরা টের না পাই। তাই নাকি? তাহলে ডাক ওকে। সুরাইয়া রাফি আর তামিমকে দেখিয়ে দিল। তামিমকে মেহেরের সামনে দাঁড়ালে মেহের তামিমকে দেখে সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুই আমাদের দেখে পালিয়ে যাচ্ছিস কেন? কই ভাইয়া, আমি তো ক্লাসে যাচ্ছিলাম। মিথ্যা কথা বলিস কেন? আমি তো দেখলাম তুই চুপি চুপি করে চলে যাচ্ছিস। তাড়াতাড়ি আমাদের সাথে গাছতলায় আয়। ভাইয়া আজকে আমাকে ছেড়ে দিন। সেটা বললে তো হবে না চান্দু, মনে কর তুই আজ আমাদের ভাড়া করা মুরগি। মেহেরের মন খারাপ করে তামিমের পেছন পেছন যেতে লাগলো, তার সাথে এসে গাছতলায় দাঁড়ালো। কিরে, আমাকে দেখে পালাচ্ছিস কেন? তেমন কিছু না আপু, আমি ক্লাসে যেতেছিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে। ও আচ্ছা। এই রাফি, ক্যান্টিন থেকে ডিম কিনে নিয়ে আয় তো। আজ এই সারাটাকে বুঝে দেবো আমার থেকে পালিয়ে যাওয়ার জন্য কি শাস্তি পাওয়া যায়। ঠিক আছে, তুই ওয়েট কর, আমি এক্ষুনি নিয়ে আসি। রাফি ক্যান্টিন থেকে এগিয়ে এক হালি ডিম নিয়ে আসে, নিয়ে এসে সব বন্ধুদের হাতে বিলিয়ে দিল। আগে কে শুরু করবি দেখ। ঈশাদ যখন আমাদের লিডার, তাহলে সে শুরু করুক। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। আপু ও ভাইয়েরা, দয়া করে আমার সাথে এমন করবেন না। আমার আর ভালোই একটা পোশাকই আছে, যদি আপনারা ডিম দিয়ে নষ্ট করে দেন তাহলে আমি আগামীকাল থেকে ভার্সিটিতে আসতে পারবো না। এই একটা পোশাক আছে তো কি হয়েছে, রাস্তায় ভিক্ষা করে না হয় আরেকটা পোশাক কিনে নিবি, সমস্যা নেই। এটা বলেই ইসরাত মেহেরের মাথায় ডিম ভেঙে দিল। তাকে দেখা দেখি সব বন্ধু মহল মেহেরের গায়ে এবং মাথায় ডিম ভাঙলো। মেহেরের সারা শরীর ও মাথায় ডিম। ডিমের কাস্টমারদের জন্য সবাই নাক ধরে আছে। না, তোর গায়ে থেকে অনেক ডিমের আষ্টে গন্ধ আছে, তাড়াতাড়ি এখান থেকে যা। মেহের ভার্সিটি থেকে না পেরিয়ে সামনে শহীদ মিনারের উপর কে বসলো। বেশিরভাগ স্টুডেন্ট ক্লাসে চলে যাওয়ার কারণে কেউ নেই বললেই চলে, আর যে কয়েকজন ছিল তারা মেহেরকে দেখে উঠে চলে গেল। এতে হয়তো মেহের ভালোই হলো। মেহের কিছু সময় থাকার পর আর ভালো লাগতেছিল না, তাই ভাবলো বাসা চলে যাবে। এর জন্য উঠতে গেলে হঠাৎ একজনের সাথে ধাক্কা লেগে গেল। ধাক্কা লাগার সাথে সাথে সেই লোকটি মেহেরকে থাপ্পড় বসিয়ে দিল। ইউ বাস্টার্ড, দেখে শুনে চলতে পারিস না? আমার পুরো পোশাকটাই নষ্ট করে দিলি। পোশাকটা কি তোর বাপের টাকা দিয়ে কেনা? সরি ভাইয়া, আমি দেখতে পাই নাই। চোখ কি কপালে নিয়ে হাঁটিস? আর গায়ে এসব কি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস? এটা ভার্সিটি, কোনো ডাস্টবিন নয়। আসলে আমি র্যাগের শিকার হয়েছিলাম, এজন্য এই অবস্থা। ভালো তো। এটা কি আরো 2-3টা থাপ্পড় মারলো। এগুলো তোর পাও না আমার পোশাক নষ্ট করার জন্য। পরের বার থেকে চোখ কান খোলা রেখে চলবি, নাহলে জমের দুয়ারে পাঠিয়ে দিব। তুই চিনিস না আমাকে। কে ভাই আপনি? মেহের ইনোসেন্ট ফেস নিয়ে জিজ্ঞাসা করলো। আরে দেখ দেখ, আমাদের কলেজের ভিপি কে চেনে না? এটা কোথা থেকে এসেছে রে? আরেকজন ছেলে বলল। তুই আমাকে চিনিস না? আমি হলাম এই ভার্সিটির ডিবি ফারুক। ও আচ্ছা, আমি তো নতুন, এই জন্য বুঝতে পাইনি। এখন থেকে ভালো করে জেনে রাখ, পরের বার থেকে দেখা হলে সম্মান দিয়ে কথা বলবি, না হলে তোকে ভার্সিটি থেকে বের করে দিব। আচ্ছা ঠিক আছে। ফারুক ও তার সাথে থাকা লোকগুলো চলে গেল কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে করতে। মেহের শুধু তাদের দিকে তাকিয়ে রইল। ফারুকের একটা কথায় তার কানে আসলো, আর সেটা হলো ড্রাগসগুলো আজ রাতেই এখানে আনতে হবে। মেহের এইসবে কান না দিয়ে সে ভার্সিটি থেকে বেরিয়ে গেল, কারণ তার পোশাকের যে অবস্থা, আজকে আর ক্লাস করা হবে না। মাহিম আজকে একটু লেট করে ভার্সিটিতে আসলো। ইশরাত গাছতলায় বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে তার কাছে আসলো। কাজটা কিন্তু ভালো করনি তুমি ইশরাত। আমি কি করছি তোর সাথে? প্রথমত আমি তোমার টিচার, তুমি আমার সাথে ভদ্রভাবে কথা বলনি। ভদ্রতা মাই ফুড। তুই শিক্ষক হোস না কেন, আমি তোকে সম্মান দেখাতে পারবো না। আচ্ছা সেটা না হয় বুঝলাম, তাহলে গতকাল রাতে
তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলে লোক ঠিক করে আমাকে কেন মারতে চেয়েছিলে? তার মানে রাকেশ কাল রাতে কাজটা করেছিল, কিন্তু তুই এখনো বেঁচে আছিস কিভাবে? তোমার বাবা প্রধানমন্ত্রী, এজন্য তোমার বিবেক বলতে কিছুই নাই, মনুষ্যত্ব হারিয়ে গেছে। তোর আমি জ্ঞান দিতে বলিনি, এখান থেকে যা তো, আর পরের বার সাবধানে থাকিস। মাহিম দেখতে যে এদের সাথে কথা বলে লাভ নেই, তাই নিজের রুমের দিকে রওনা দিল। তারপর আজ অনেকদিন পর সাইকো গ্যাং আর হানি গ্যাং লিডার নিজেদের মধ্যে সাক্ষাৎ করেছে। আজকে প্রথম তারা দুজনকে দেখছে, এর আগে কখনো তারা দেখা করেনি। তাহলে আপনি রোহান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আর তার সাথে হানি গ্রুপের লিডার? হ্যাঁ আমি সে। আপনি হচ্ছেন? না না না, আমার পরিচয় সবার সামনে দিবেন না। না না, আমার পরিচয় সবার সামনে দিবেন না, কারণ সেটা দামাকা রূপে লেখক সবার শেষে দিয়ে দিবে। ঠিক আছে, বুঝলাম। আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো। 6 বছর ধরে আমরা বিজনেস করছি রোহন, তাহলে এত আপনি কেন? ঠিক আছে, তুই বলেই রাখবো। তো বাংলাদেশ থেকে কোনো খবর কি এসেছে? আজ রাতে আরো কয়েকশো মেয়ে আমেরিকাতে আসবে, আর আমেরিকা থেকে বাংলাদেশে 500 কোটি টাকার ড্রাগস দিয়েছি। আমি ভাবতে পারছি না যে বাংলাদেশে আমাদের বিজনেসটা এত বড় করে ফেলতে পারবো। আরে বাংলাদেশের মানুষগুলো সবাই নিজের স্বার্থ দেখে, যাদেরকে তুমি টাকা দেখাবে তারাই তোমার গোলাম হয়ে যাবে, টাকা ছাড়া তারা কিছুই বোঝে না। এটা তো অবশ্য ঠিক, 6 বছরের ব্যবধানে আমাদের বিজনেসটা এত উপরে উঠতো, কিন্তু এই একটি বছর খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে মেহের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নামে একটি কোম্পানি আমাদের ঠিক নিচে লেভেলে আছে। খোঁজখবর নিয়ে বেশি কিছু জানতে পারিনি। কোম্পানির যে ম্যানেজার তাকে হাত করে নাও। সেটা সম্ভব হচ্ছে না। তাহলে মালিককে খুঁজে বের করার চেষ্টা করো আর তাকে আমাদের দলে ভেরিয়ে নাও। আনার চেষ্টা করব, যদি না আসতে চাই তাহলে আর কি করব? ওই যে এর আগে যতগুলো কোম্পানি আমাদের সাথে টক্কর নিয়েছিল, তাদের মালিকের সাথে যেটা করেছি ওর সাথেও সেটা করব। দুজন কথা বলতে লাগলো, হঠাৎ রোহান বলল, তো তুই আমাদের বাসায় কবে আসছিস? তোদের বাসায় আমি যখন তখন চলে যাব, তুই শুধু রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে বন্ধু। দুজন অনেক সময় গল্প করলো, তার সাথে তো মদ পান আছে। মাহিম ভার্সিটি থেকে বাসায় ফিরে দেখলো তার আঙ্কেল তার সামনে দাঁড়িয়ে মিষ্টি হাতে। কি হলো আঙ্কেল, তোমার হাতে মিষ্টি কেন? আরে তোর বৃষ্টির জ্ঞান ফিরে এসেছে। কি সত্যি? এটা বলেই মাহিম রানাকে জড়িয়ে ধরলো, খুশিতে সে কান্না করে দিল। মাহিম ভাবতে পারছে না যে আজ 6টি বছর পর তার পাগলিটা জ্ঞান ফিরে পাবে। মাহিম তার আঙ্কেলের রানাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। না সেটা বুঝতে পেরে মাহিমকে সোজা করে তার চোখের পানি মুছে দিল। আরে পাগল, এই খুশির সময় কেউ কান্না করে? আঙ্কেল, এটা আমার খুশির কান্না, তুমি বুঝবে না। তুমি ওয়েট করো, আমি তাড়াতাড়ি বৃষ্টিকে কল দিয়ে কথা বলে নিই। তা তো এখন পাবি না। কিন্তু কেন? কারণ বৃষ্টির আজ 2 দিন হলো জ্ঞান ফিরেছে। কি? আর আমাকে জানানো হয়নি? আমি তো আজ জানতে পারলাম, তোর জামাই আর ফুপি আমাকে জানায়নি, তো আমি কি করব? এর সাথে বৃষ্টির সাথে কথা না বলার কি সম্পর্ক? আসলে মাইমি হয়েছে কি? কি হয়েছে সেটা সম্পূর্ণ খুলে বলো। বৃষ্টি বাংলাদেশের দিকে রওনা দিয়েছে, হয়তো এত সময় পৌঁছে গেছে। আমাকে না জানিয়ে এসব করা হচ্ছে, একদম ভালো করেনি। এরপর ফল বৃষ্টি খুব ভালো করেই পাবে। এটা বলেই মাহিম নিজের রুমে চলে আসলো, আর রানা মাহিমের যাওয়ার দিকে তাকিয়ে রইল।